ম্যাগনেটিজম ফোরে আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো একটা চার্জ থাকে, সেটা যদি মুভেবল থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যখন তার ভেলোসিটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ পারপেন্ডিকুলারভাবে ছিল, তখন তার পাথটা যে সার্কুলার হবে এবং কিভাবে সার্কেল তৈরি করবে সেটা আমরা এর আগের দিন খুব সুন্দরভাবে দেখেছিলাম। এবং ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ভেলোসিটি ভেক্টরের অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ফোর্স ক্রিয়া করে না। সেই জন্য এই যে চার্জ পার্টিকেলটা, সে তার যে মেইন পথ, যে পথে ভেলোসিটি ছিল, সেখান থেকে কোনো ডেভিয়েট করে না। কারণ আমরা জেনেছিলাম যে ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্স ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এটা ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্স ছিল, আর এখানে ছিল কিউ ই আর একটা ফোর্স, সেটা হচ্ছে ইলেকট্রিক লোরেঞ্জ ফোর্স। তো আমরা এই দুটোর যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে আমরা নাম দিয়েছিলাম লোরেঞ্জ ফোর্স। গতদিন এই ফোর্সটা সম্পর্কে, ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্স সম্পর্কে আমরা দেখেছিলাম এবং দেখলাম যে ভি আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলেও ফোর্সটা 0 হবে, আবার যদি 180 ডিগ্রি হয় তাহলেও ফোর্সটা 0 হবে। আর কিন্তু যদি 90 ডিগ্রি হয়, তার ক্ষেত্রে সার্কেল কিভাবে গঠন হয়েছিল আগের দিন দেখা হচ্ছে। আজকে অন্য একটা প্রবলেমে যাব, ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্সে কিন্তু ভি এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রিও না, 180 ডিগ্রিও না, 90 ডিগ্রিও না। কিরকম? ধরো ভি আর বি এর মধ্যে সাম অ্যাঙ্গেল, ধরো বি এই অ্যাক্সিস বরাবর আছে, ভিটা তার সঙ্গে সাম একটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেলে ভি যাচ্ছে। এইবার এই অবস্থাতে এইদিকে বি আছে, এইদিকে ভি, তার যে পাথ, সেই পাথটা দেখতে কেমন হবে, তার ইকুয়েশন কিরকম হবে, সেই সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এর আগের দিন দেখেছিলাম যে বি এর সঙ্গে প্যারালালে ভি এর যে কম্পোনেন্ট, অর্থাৎ বি এর সঙ্গে ভি এর অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে কোনো ফোর্স ক্রিয়া করে। তাহলে দেখো এখানে একটা ভি এর একটা কম্পোনেন্ট আছে এই বরাবর, ভি কস থিটা। ভি কস থিটা বলে একটা কম্পোনেন্ট আছে, আর এই দিকে একটা কম্পোনেন্ট আছে ভি সাইন থিটা। আমরা দেখতে পেরেছি। এবার দেখো, যেহেতু ভি কস থিটা কম্পোনেন্টটা বি বরাবর আছে, সুতরাং এই ভি কস থিটা কম্পোনেন্টের জন্য বি এর জন্য কোনরূপ ফোর্স কিন্তু তৈরি হবে না। কিন্তু বি এর সাথে যেটা পারপেন্ডিকুলারলি আছে ভি সাইন থিটা, এই একটা ফোর্স তৈরি করবে। সেই ফোর্সের ভ্যালু কত তোমরা জানো, কিউ ভিবি সাইন থিটা কি করে হয়, তার জন্য সার্কেল গঠন হয়, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এই ভি সাইন থিটা সে বি থাকার জন্য বলবে আমি এরকম একটা সার্কেল তৈরি করব। ধরো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে সেই সার্কেলটা ফরমেশন হবে ওয়াই জেড প্লেনে। তোমাদের এর আগের দিন বলা হয়েছিল কিভাবে তৈরি হয়, কোন প্লেনে সার্কেল হয়, প্লেন অফ দ্য সার্কেল, সেটা বোঝা গিয়েছে। এইবার তাহলে যে সার্কেলটা তৈরি হলো, সেটা কার জন্য তৈরি হচ্ছে, ভি সাইন থিটার জন্য। এইবার ভি কস থিটা কি বলবে, ভি কস থিটা বলবে যে দেখ ভাই, আমাদের দুটো পার্ট, ভি সাইন থিটা যে পার্টটা, তার জন্য সার্কেল ফরমেশন হয় একই জায়গায়, একই প্লেনে ঘুরতে থাকে। কিন্তু ভি কস থিটা বলবে আমার জন্য ফোর্স অ্যাক্ট করছে না, কিন্তু আমি তো ভি কস থিটার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিতে মুভ করতে থাকবে। তাহলে চার্জটা ভি কস থিটা ভেলোসিটিতে মুভ করতে শুরু করবে এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই জেড প্লেনে আবার একটা সার্কেল তৈরি করবে। তাহলে দেখো যে গঠনটা তৈরি হবে, গঠনটা দেখতে কিরকম হবে, একটা সার্কেল ফরমেশন হবে। ধরো এই হলো সেই আমাদের বি এর অ্যাক্সিসটা, এখান থেকে ধরো ভি নিয়ে যদি যায়, তাহলে একটা সার্কেল ফরমেশন হবে। আবার সেই সার্কেল ফরমেশন হওয়ার সাথে সাথে আবার সেই সার্কেলটা সামনের দিকে এগোতে এগোতে যাবে। কেন আগাবে? তার কারণ হচ্ছে ভি কস থিটা চার্জ পার্টিকেলটাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এবার যে ওর মোশন, সেটা কিন্তু শুধুমাত্র ওয়াই জেড প্লেনে সীমাবদ্ধ নয়, এবার কিন্তু এক্স অ্যাক্সিস বরাবরও সে মুভ করছে। সুতরাং তার কোঅর্ডিনেটে এক্স অ্যাক্সিসও থাকবে, এক্স অ্যাক্সিসেরও কিছু পার্ট থাকবে, ওয়াই অ্যাক্সিসেরও কিছু পার্ট থাকবে, জেড অ্যাক্সিসেরও কিছু পার্ট থাকবে। এবার দেখো এই যে পাথটা তৈরি হলো, সেই পাথটার না সার্কেল। এবার অনেকে বলে এই পাথটাকে স্পাইরাল, কিন্তু এটা কিন্তু স্পাইরাল পাথ না। স্পাইরাল পাথ হলে কি হতো, একই প্লেনের মধ্যে এইভাবে ধীরে 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 ঘুরতে থাকতো। এই পাথটাকে বলা হচ্ছে স্পাইরাল পাথ। এটা কিন্তু 2D তে হয়। আর এটা হচ্ছে 3D কনসেপ্ট। তার মানে একটা সার্কেল ফরমেশন হচ্ছে, সেই সার্কেলটা আবার ধীরে 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 ভি কস থিটা ভেলোসিটিতে মুভ করতে করতে এক্স অ্যাক্সিসের ডিরেকশনে যাচ্ছে। তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে এই যে সার্কেলটা ফরমেশন হয়েছে,
তার সেন্টারটা এখানে থাকবে, আবার পাশের সার্কেলটার সেন্টারটা এখানে থাকবে, তার পাশের সার্কেলটার সেন্টারটা এখানে থাকবে। এই যে পাথটা, এই পাথটাকে বলা হয় হেলিকাল পাথ। এই ধরনের পাথকে বলা হচ্ছে হেলিকাল পাথ বা হেলিক্স, এগুলোকে হেলিক্স বলে। এবং এই যে সেন্টার, এই সেন্টারগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে যে লাইনটা পাচ্ছ সেই লাইনটাকে বলা হবে অ্যাক্সিস অফ দ্য হেলিক্স। তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের যে গল্প, সেই গল্প অনুসারে অ্যাক্সিস অফ দ্য হেলিক্সটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর চলে গিয়েছে। এইবার তোমাদের এখানে এর যে মেকানিক্স, সেই মেকানিক্সটা আমাদের জানতে হবে। কি আমরা এর আগের দিন দেখেছিলাম, প্রথমে ধরো এক্স অ্যাক্সিস বরাবর যে মুভ করিয়ে যাচ্ছে ভি কস থিটা, তার কথা আমরা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি ভি সাইন থিটা ভেলোসিটির জন্য এবং বি থাকার জন্য, বি এর পারপেন্ডিকুলারলি ভি সাইন থিটা থাকবার জন্য একটা সার্কেল তৈরি হচ্ছে। তোমাকে যদি বলা হয় সার্কেলের যে সার্কেল তৈরি হচ্ছে তার রেডিয়াস কত, তো তোমরা এর আগের দিন ফর্মুলা পড়েছিলে রেডিয়াস ইকুয়াল টু এম ভি ডিভাইডেড বাই কিউ বি। তাহলে এম, সেখানে ভিটা ছিল কি, সেখানে ভিটা ছিল বি এর পারপেন্ডিকুলারলি ভেলোসিটির কম্পোনেন্ট, এখানে বি এর পারপেন্ডিকুলারলি ভেলোসিটির কম্পোনেন্ট ভি সাইন থিটা, সুতরাং এখানে রেডিয়াসের ভ্যালু হবে এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ, যেরকম ছিল সেরকম। দেখো টাইম পিরিয়ডের ভ্যালু ছিল 2πm ডিভাইডেড বাই কিউ বি, সুতরাং টাইম পিরিয়ড কিন্তু কোনোভাবে ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। সেই জন্য এক্ষেত্রে আগের দিন বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়ান্টিটি, সেই জন্য টাইম পিরিয়ডের যে ফর্মুলা সেটা কিন্তু এক্ষেত্রে একই থাকবে 2πm বাই কিউ বি। যেহেতু টাইম পিরিয়ড এক, তার মানে তার ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা n ইকুয়াল টু 1/t, তাহলে কিউ বি ডিভাইডেড বাই যা হবে 2πm, ওমেগার ফর্মুলা মানে টি এন ওমেগা, এগুলো কিন্তু কোনো চেঞ্জ আসবে না, আগের দিন যেরকম ছিল সেরকমই থাকছে। শুধু চেঞ্জ আসলো আমাদের রেডিয়াসে। তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। এবার যদি তোমাকে বলা হয় তাহলে ভি কস থিটাটা কি কাজ করছে, ভি কস থিটাটা ওকে এক্স অ্যাক্সিস বরাবর সার্কেলটাকে মুভ করতে করতে নিয়ে যাচ্ছে। এবার ধরো প্রথম যখন সার্কেলটা ফরমেশন হয়েছিল তার সেন্টার ছিল এখানে, দ্বিতীয়বার যে সার্কেলটা তৈরি হলো তার সেন্টারটা এখানে, সুতরাং একটি পাক দেওয়ার জন্য সেন্টারের পরিবর্তন, ধরো দেখো তুমি এক্স অ্যাক্সিস বরাবর এখান থেকে এখানে মুভ করেছো একটা পাক দেওয়ার জন্য, আবার তারপরের পাকের জন্য তুমি এখান থেকে এখানে মুভ করেছো, তারপরের পাকের জন্য আবার তারপরের সেন্টারটাতে। এই যে পাশাপাশি দুটো সেন্টার এর যে ডিস্টেন্সটা, সেটা মানে হচ্ছে এক পাক দেওয়ার পর তুমি কতখানি ডিস্টেন্স এক্স অ্যাক্সিস বরাবর, আমাদের গল্পে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছো। সুতরাং এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে বলা হয় পিচ, এটাকে বলা হচ্ছে পিচ। এবার যদি তোমাকে পিচ বার করতে বলে যে পিচ কত হবে, তাহলে পিচকে যদি পি এক অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে পিচ ইকুয়াল টু তোমরা কি বলতে পারো যে এক পাক দিতে কত ডিস্টেন্স দিয়েছে। দেখো যে ডিস্টেন্সটা যাবে সেটা ভি কস থিটা ভেলোসিটিতে যাবে, এই বরাবর অ্যাক্সিলারেশন দ্বারা কেউ নেই, সুতরাং এই বরাবর যে মোশনটা সেটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে হচ্ছে। এবং তোমরা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ডিস্টেন্সের ফর্মুলা জানো, এস ইকুয়াল টু ভিটি, এখানে তার মানে পি ইকুয়াল টু ভিটি। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে ভি কস থিটা, এবং টি এর ভ্যালু কত, যেহেতু এক পাক দিতে সময় লাগছে কত 2πm বাই কিউবি, তাহলে ইনটু 2πm ডিভাইডেড বাই কিউবি। এই হয়ে গেল আমাদের পিচের ফর্মুলা। তাহলে এই যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যদি ম্যাগনেটিক ফিল্ড এবং ভেলোসিটি ভেক্টরের মধ্যে সাম অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, সেটা না 0 ডিগ্রি, না 180 ডিগ্রি, না 90 ডিগ্রি হয়, অন্য কোনো অ্যাঙ্গেল যদি থাকে, তাহলে তার মোশন কি ধরনের হবে, তার পাথ কি ধরনের হবে, তার মেকানিক্সটা আমরা এই ক্ষেত্রে জানবো। হেলিক্যাল পাথ বোঝার পর আমরা এর আগের দিন তোমাদের ওই সার্কুলার পাথে যখন মুভ করছিল তার জন্য যে ফ্রিকোয়েন্সিটা এসেছিল, সেই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা বলেছিলাম সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলেছিলাম। তো তখন বলা হয়েছিল যে এটাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কেন বলা হয়, কারণ সাইক্লোট্রন নামে একটা যন্ত্র আছে যে যন্ত্রে এই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হয়। তো আজকে আমরা সেই সাইক্লোট্রন যন্ত্রটা প্রথমে সে সম্পর্কে একটু পড়ে নেব। কি কাজ সাইক্লোট্রন যন্ত্র? তো তোমরা জানো যে অনেক সময় কোনো নিউক্লিয়ার যখন বিক্রিয়া ঘটে, নিউক্লিয় বিক্রিয়া, সেই নিউক্লিয়ার রিয়াকশনের সময় আমাদের কি করতে হয়, কোনো একটা ধরো কোনো একটা এলিমেন্ট আছে, তার কোনো একটা অ্যাটম বসে আছে, তাকে কোনো একটা পার্টিকেল দিয়ে তাকে ধাক্কা মারতে হচ্ছে, তাহলে রিয়াকশনটা হবে। এবার যে পার্টিকেলটাতে ধাক্কা মারবা, ধরো তার এনার্জিটা অনেক বেশি হতে,
এবার তুমি আমাদের ল্যাবরেটরিতে যে পার্টিকেলটা পাচ্ছ, দেখা গেল তার এনার্জিটা অতখানি বেশি না, তাহলে সেরকম যে একটা পার্টিকেল, সেই পার্টিকেলটাকে তোমাকে কী করতে হবে, এনার্জাইজ করতে হবে, মানে তাকে এনার্জি দিতে হবে। সেই পরিমাণ এনার্জি দিলে সে নিউক্লিয়ার রিয়াকশনটা করতে সম্ভব নয়। এই যে কোনো একটা পার্টিকেলকে যে আমরা এনার্জি দিব, এই এনার্জি দেওয়ার যে যন্ত্র, মানে কিভাবে তাকে এনার্জাইজ করব, তার জন্য আমরা সাইক্লোট্রন বলে এই যন্ত্রটা তৈরি করেছি। এবার যন্ত্রটার প্রিন্সিপাল কি? যন্ত্রটার প্রিন্সিপাল হচ্ছে এই যন্ত্রে এরকম দেখতে দুটো ডি শেপের হলো, দুটো ডি শেপের এরকম দুটো কম্পার্টমেন্ট আছে। এটা কিন্তু টোটালটা হলো, মানে ভিতরে ফাঁকা, 3D পিকচার। এখানে 2D এঁকেছি, তোমরা বুঝে নাও, এরকম এরকম দেখতে দুটো ডি এর মতো 3D পিকচারে এরকম আছে, ভিতরে কিন্তু ফাঁকা। তুমি ঠিক এই জায়গাটাতে, দুটোর ঠিক মাঝামাঝি জায়গাতে যে নিউক্লিয়াসটা তুমি তৈরি করতে চাও, যে নিউক্লিয়াসটাকে তুমি এনার্জাইজ করতে চাও, সেই নিউক্লিয়াসের কোনো একটা সোর্সকে এখানে বসানো হচ্ছে। সেই সোর্সটা সেই কোনো একটা নিউক্লিয়াসকে ছাড়বে। ধরো এখান থেকে সাপোজ একটা আলফা পার্টিকেল বেরোচ্ছে, অবশ্যই যেটা বেরোবে সেটা চার্জ পার্টিকেল। তাহলে কোনো একটা চার্জ পার্টিকেল বেরোচ্ছে, আমি আলফা না ধরে ধরো এখান থেকে কিউ বলে একটা চার্জ বেরোবে। এই দুটো ডি এর মাঝখানে এরকম একটা সোর্সকে রাখ। এবার তুই এই দুটো ডিকে কি করলে, এই দুটো ডিকে একটা এসি সোর্সের সাথে লাগিয়ে, একটা এসি সোর্স, অল্টারনেটিং কারেন্টের কোনো একটা সোর্স বা অল্টারনেটিং ভোল্টেজের কোনো একটা সোর্স, সেই সোর্সটাকে তুমি এখানে লাগিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের এখন পর্যন্ত অল্টারনেটিং সোর্স সম্পর্কে জানা নেই। অল্টারনেটিং সোর্সটা কি? সেটা হচ্ছে যে তার, ধরো আমরা জানি যে একটা ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ। ধরো তুমি একটা সার্কিট, সেই সার্কিটে তুমি এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলা, সেই ব্যাটারি এটা পজিটিভ এন্ড, তাহলে এই পজিটিভ এন্ডের সাথে এই প্রান্তটা লাগানো আছে, তাহলে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ। এটা কিন্তু সবসময় পজিটিভ হবে, সবসময় নেগেটিভ। তার মানে এর পোটেনশিয়ালটা এর রেসপেক্টে সবসময় বেশি, তোমরা এটা জানো। কিন্তু অল্টারনেটিং সোর্সে কি হবে, ধরো এখন এটা 5 ভোল্ট, এটা 0 ভোল্ট, তার মানে এটা একটার থেকে 5 বেশি। পরের যে সাইকেলটা, সেই সাইকেলটাতে এটা 5 বেশি হয়ে যাবে, এটা 5 কম হবে। তার মানে তোমরা বুঝতে পারছো পোলারিটিটা কি হচ্ছে, পোলারিটিটা উল্টো হয়ে যাচ্ছে। এখন যেটা পজিটিভ, ধরো তার সিগন্যালটা এরকম দেখতে হয়, তার ভ্যালুটাও চেঞ্জ করে যাচ্ছে। দেখো ভ্যালুটাও আস্তে আস্তে বাড়ছে, তারপরে 0 হচ্ছে। তাহলে দেখো 0 থেকে 0 এতক্ষণ পর্যন্ত পজিটিভই ছিল, ধরো বাঁ দিকটা এখন পজিটিভ, তাহলে ডান দিকটা এখন নেগেটিভ। একটু পরে বাঁ দিকটা চলে যাবে নেগেটিভ সাইকেল, তখন ডান দিকটা চলে আসবে পজিটিভ সাইকেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি এসি সোর্সের ভ্যালুও চেঞ্জ হচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। তো ধরো এরকম একটা এসি সোর্সকে এখানে লাগানো আছে, এই যে একবার এসি সোর্স 0 থেকে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম থেকে 0 যাচ্ছে, 0 থেকে আবার নেগেটিভ ম্যাক্সিমাম আসছে, নেগেটিভ ম্যাক্সিমাম থেকে 0 হচ্ছে। দেখো অনেকটা সরল দোলগতির মতো একটা চিত্র হলো। এই গোটাটা গঠন করতে যে সময় লাগছে, সেই সময়টাকে বলা হচ্ছে তার পর্যায়কাল। 1 সেকেন্ডে যতবার এরকম গঠন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তোমরা এগুলো সরল দোলগতিতে যেভাবে পড়েছো, যে কোনো ওয়েভের ক্ষেত্রে এইভাবে এটাকে বিচার্য হয়। তার মানে এর যে টাইম পিরিয়ডটা সেটা টি ধরে নেওয়া। এবার ধরো কোনো একটা প্রথম সময় টি ইকুয়াল টু 0-তে আমি বললাম এই দিকটা পজিটিভ আছে, এই দিকটা নেগেটিভ আছে, হয়ে গেল। এইবার এখানে কি অ্যাপ্লাই করা হয়েছে, এখানে সমস্ত জায়গাটাতে, এই জায়গাগুলোতে ম্যাগনেটিক ফিল্ড রাখা আছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড রাখা আছে এবং ক্রস চিহ্ন দেখে তোমরা বুঝতে পারছো যে আমি এটাকে বোর্ডের ভেতরের দিকে ইউজ করেছি, তোমরা বাইরের দিকে ইউজ করতে পারো, কোনো তাতে যায় আসে না, যা খুশি করতে পারো। এবার তোমরা কি জানো, তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড হলো জিনিসের ভেতরে কখনো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি থাকে না, তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছো। তার মানে এই যে হলো যে ডিটা হচ্ছে, তার ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কোনো ফিল্ডের ভ্যালু নেই, বাইরে এই জায়গাটাতে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আছে। আবার ভেতরে বি আছে, এই জায়গাটাতে কিন্তু কোনো বি নেই, মানে কোনো ম্যাগনেটিক ফিল্ড এই জায়গাটাতে নেই, ভিতরে আছে, হয়ে গেল। এবার ধরো কিউ এখান থেকে বেরোবে, এখানকার যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, মানে এসির জন্য যে প্রাবল্য, তার ম্যাক্সিমাম প্রাবল্যটা ধরো ই, ম্যাক্সিমামটা, কারণ এসির ভ্যালু
সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা ধরো ই। তাহলে এই যে চার্জটা বেরোচ্ছে, সে বলবে যে আমি ই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব থেকে বেশি পাবো, তার মানে আমার উপরে সব থেকে বেশি একক আধানের উপরে, একক চার্জের উপর যে পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে বা যে পরিমাণ বল ক্রিয়া করবে সেটা সব থেকে বেশি ই। তাহলে কিউ চার্জের উপরে বল যেটা প্রয়োগ হবে সব থেকে বেশি, সেটা হচ্ছে কিউ ই। তাহলে এই যে চার্জটা, তার উপরে যদি তুমি একটা বল অ্যাপ্লাই করো, তাহলে তার কিন্তু একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে, তার একটা ত্বরণ তৈরি হবে। ত্বরণ তৈরি হওয়ার জন্য তার ভেলোসিটিটা কি হবে, ধীরে ধীরে চেঞ্জ হবে। তো ধরো এখান থেকে ও যে ভেলোসিটিতে বেরিয়েছিল সেটা যদি 0 হয়, ও যখন ইলেকট্রিক ফিল্ড বরাবর যাচ্ছে, কেন ও ইলেকট্রিক ফিল্ড বরাবর যাবে না, কারণ এটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ নেগেটিভের দিকে যাবে। তার মানে ও যখন এই বরাবর যাচ্ছে, তাহলে ওর অ্যাক্সিলারেশন হচ্ছে, তার জন্য ওর ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, তার মানে ও একটা ভেলোসিটি পাচ্ছে। ধরো এই জায়গাটাতে গিয়ে ওর ভেলোসিটি ভি হবে, কোন ডিরেকশনে, ডান দিকে। বুঝতে পেরেছো? এবার যেই ও হলোর ভেতরে ঢুকে গেল, ভিতরে কিন্তু আর ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি নাই, সুতরাং ওকে অ্যাক্সিলারেশন দেওয়ার মতো এখন কেউ না, কিন্তু আছে, কে আছে, ম্যাগনেটিক ফিল্ড। ও বললো আমি কিন্তু ভাই ফোর্স দিব, কোন দিকে, বললো তোমার ভি কোন দিকে, ডান দিকে, তাহলে ভি এদিকে, বি ভেতরের দিকে, তার মানে দেখো হাতের তালু উপরের দিকে যাচ্ছে, তার মানে ওর উপরে এই দিকে একটা বল ক্রিয়া করবে। তার জন্য কি হবে, ও এইরকম একটা সার্কুলার পথে মুভ করবে, করে এখান থেকে ও বেরিয়ে এখানে চলে আসবে। এবার দেখো ও যেহেতু প্যারালালি ঢুকেছিল, ও কিন্তু আবার বেরোবেও প্যারালালি। এর কেন কারণ তোমরা বুঝতেই পারছো যে অর্ধেক সার্কেল তৈরি হয়েছে, সুতরাং ও যেইভাবে বেরিয়েছে এখানে ঢুকেছে, ও কিন্তু সেইভাবেই বেরিয়ে আসলো। এবার এখান থেকে যেই বেরোচ্ছে, ওর কিন্তু ভেলোসিটির ভ্যালুর কোনো চেঞ্জ হয়নি, কারণ আমরা জানি যে এরকম সার্কুলার মোশনে আগের দিন দেখেছি যে তার মান, তার ম্যাগনিটিউডটার কোনো চেঞ্জ হয় না, শুধু ডিরেকশন চেঞ্জ হচ্ছিল বলে তার ভেলোসিটি ভেক্টর চেঞ্জ হচ্ছিল, তার ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয়নি, এবং ফোর্সটা সবসময় এই সেন্টার বরাবর অ্যাক্ট করবে, তুমি যেখানেই থাকো না কেন। এর আগে দিন সেটা ব্যাখ্যা করেছিলাম যে এখানে যে ম্যাগনেটিক ফোর্সটা হবে সেটা এক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল সাপ্লাই করবে, সেটা আমরা জানি। এবার ও কি করলো, তার গল্প মেকানিক্স আমি পরে যাচ্ছি, যদিও আগের দিন সেগুলোকে লিখেছি। এবার এখান থেকে যেই বেরোলো, ও তো আর এদিকে আসতে চাবে না, কারণ এদিকে পজিটিভ আছে, পজিটিভ আছে, তুমি দেখতে পাচ্ছ পজিটিভ আধান পজিটিভের দিকে যেতে চাইবে না। কিন্তু তুমি যেহেতু এসি সোর্স লাগিয়েছো, তুমি যদি এমন ভাবে সেট করো যে এই যে পার্টিকেলটা সেটা ঘুরতে যে সময় তার পর্যায়কাল যা লাগে, সেই পর্যায়কালের ফর্মুলা তোমরা পড়েছিল 2πm ডিভাইডেড বাই কিউবি পড়েছিল, দেখা গেল যে এই 2πm বাই কিউবির ভ্যালু যা, এসির পর্যায়কাল ঠিক তাই, মানে টাইম পিরিয়ডে যদি তাই হয়, তার মানে এ অর্ধেক ঘুরেছে, তার মানে এই পার্টটা শেষ হয়েছে। তাহলে এরপরে এর পরবর্তী পার্টটা আসবে, মানে তখন এটার সাথে সাথে পি লেভেল নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। এমন ভাবে তোমাকে সেট করতে হবে যে এটা ঠিক যখন বেরোবে, এটাও ঠিক পোলারিটিটা চেঞ্জ হবে। এই জিনিসটাকে বলা হয় সিনক্রোনাইজেশন বা সিনক্রোনাইজড করা। তার মানে আমাকে এই সাইক্লোট্রন যন্ত্রটাকে কি করতে হচ্ছে, সিনক্রোনাইজড করতে হচ্ছে এমনভাবে যে এ যখন ঠিক বাড়াবে ঠিক তখনই যেন পোলারিটিটা চেঞ্জ হয়ে গেল। এবার যেই ও এখানে বেরোলো, সঙ্গে সঙ্গে তো এখানে ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে হয়ে গেছে, বুঝতে পেরেছো? তার মানে ওর আবার কিভাবে অ্যাক্সিলারেশন হবে, তাহলে আগের বার ভেলোসিটির ভ্যালু যা ছিল, এবার কিন্তু ভেলোসিটির ভ্যালু বদলাতে শুরু করলো। কেন? কারণ তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছো, ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা ইলেকট্রিক ফিল্ড বরাবরই ক্রিয়া করে, সুতরাং এই বরাবর অ্যাক্সিলারেশন হবে, সুতরাং এই বরাবর ভেলোসিটি চেঞ্জ হবে। যেই ভেলোসিটি চেঞ্জ হবে, তোমরা আগের দিন পড়েছিলাম রেডিয়াস আর ইকুয়াল টু এমভি ডিভাইডেড বাই কিউবি, যদিও আমি প্রত্যেকটা জিনিস একটু পরেই ব্যাখ্যা করছি। তাহলে ও যেহেতু ওর ভেলোসিটি বেড়ে গিয়েছে, সুতরাং এখানে ও যে রেডিয়াসের সার্কেল করবে সেই রেডিয়াসটা কিন্তু তুলনামূলকভাবে একটু বড় হবে, দেখতে পাচ্ছ একটু বড় হয়ে গেল। এবার যেই বড় হয়ে গেল, ওর যেহেতু ভেলোসিটি বেড়ে গেছে, তার মানে ওর এনার্জি কিন্তু বেড়ে গেছে, কারণ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার তোমরা জানো। তাহলে এই বড় সার্কেলটা হওয়ার জন্য ওর কি হলো, বেড়ে গেল, এনার্জি বেড়ে গেল। ঠিক যখন এখান থেকে বেরোবে, তোমরা জানো যে টাইম পিরিয়ড ভেলোসিটির উপর ডিপেন্ড করে না,
এইটা বলেছিলাম আগের দিন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। এখানে ভেলোসিটি বেড়ে গিয়েছে, কিন্তু পাথটাও দেখো বেড়ে গিয়েছে, এমন ভাবে বেড়েছে যে টাইম পিরিয়ডের মান যেন 2πm/qb থাকে। দেখো এখানে কোনো ভেলোসিটির ভ্যালু নেই, সুতরাং টাইম পিরিয়ড যেহেতু একই, তার মানে ঠিক এতখানি সময় পরই ও আবার বেরিয়েছে, তার মানে তখন আবার পোলারিটি চেঞ্জ হয়েছে, তখন সে আবার এখানে এনার্জি পাবে, মানে কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, আবার এরপরে সার্কেলটা কি হবে, তুলনামূলকভাবে আর কি বলবো, তার মানে এখানে আবার ভেলোসিটিটা কিভাবে বাড়বে। তার মানে এইভাবে দেখো ধীরে ধীরে ভেলোসিটি বাড়াতে 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 এক সময় তুমি এখান দিয়ে বের করে নিয়ে আসবা, মানে যত ভেলোসিটি বাড়ছে আবার ঘুরবে, আবার এখানে ঘুরবে, আবার ঘুরবে, এভাবে ঘোরাতে ঘোরাতে এক সময় এখান থেকে এখানে ধরো একটা ছিদ্র করে দিবা, সেই ছিদ্র দিয়ে দেখা গেল বেরিয়ে চলে আসে, দেখা গেল এই জায়গাটাতে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না এবং প্রচন্ড ট্রিমেন্ডাস একটা ভেলোসিটিতে বেরিয়ে আসছে। এই যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে আমরা নামকরণ করেছি সাইক্লোট্রন বলে নাম করেছি। এবার আমরা মেকানিক্সটা আগের দিন করেছিলাম, আবার একবার মেকানিক্সটা করে দিচ্ছি যে এই ক্ষেত্রে গল্প কি হচ্ছে। তোমরা জানো যে এই সার্কুলার ট্র্যাকে ঘুরবার জন্য একটা অভিকেন্দ্র বল বা একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার, তার ভ্যালু v²/r। এক্ষেত্রে সেটা সাপ্লাই করছে QVB, ভি আর বি এর জন্য ম্যাগনেটিক ফোর্স। ইভি কেটে গেল, এখান থেকে দেখো mv/r ইকুয়াল টু কিউবি, তাহলে r ইকুয়াল টু কত পাচ্ছ, mv ডিভাইডেড বাই কিউবি। আবার তোমরা জানো t ইকুয়াল টু, একটু র্যান্ডামই করছি, 2πr/v, গোটাটার পেরিমিটার হচ্ছে 2πr, ভেলোসিটির ভ্যালু v, তার মানে v যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 2πr যাবে 2πr/v সেকেন্ডে, এখান থেকে r এর ভ্যালু বসিয়ে দাও 2πmv/qb, আর নিচে আর একটা কি থাকছে, আর একটা 2πmv/qb ডিভাইডেড বাই নিচে v ছিল, qb কেটে গেল, তাহলে আসলে 2πm ডিভাইডেড বাই qb। এবার তুমি জানো t ইকুয়াল টু 2π/ω বা t ইকুয়াল টু 1/n, তাহলে 1/n ইকুয়াল টু এটা, তাহলে n ইকুয়াল টু তোমরা বুঝতে পারছো উল্টো হয়ে যাবে qb ডিভাইডেড বাই 2πm। আবার তোমরা জানো 2πn ইকুয়াল টু ω, তার মানে এখান থেকে ω ইকুয়াল টু 2π ইন্টু n, n এর ভ্যালু যদি পুট করে দাও তাহলে চলে আসবে qb/n। এই ক্যালকুলেশনগুলো আমরা আগের দিন যে তোমাদের ম্যাগনেটিক ফোর্সের যে আলোচনা, সেখানে আমরা টোটালটাই করে দিয়েছিলাম, একই মেকানিক্সটা এই ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। তো এই হয়ে গেল সাইক্লোট্রন বলে যন্ত্রটা। এবার সাইক্লোট্রন যন্ত্রের যে ডিফেক্ট, সেই ডিফেক্টটা কি? 1 নম্বর ডিফেক্ট হচ্ছে সাইক্লোট্রন যন্ত্রে চার্জ পার্টিকেল ছাড়া কোনো পার্টিকেলকে এনার্জাইজ করা যাবে না, কারণ তোমরা জানো যে চার্জ পার্টিকেলের উপরে ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে। তাহলে কোনো নিউট্রন যদি থাকে, তুমি নিউট্রনকে কিন্তু সাইক্লোট্রন যন্ত্রের মাধ্যমে কোনোদিন এটাকে করতে পারবা, মানে এনার্জাইজ করতে পারবা। 2 নম্বর প্রবলেম কি, ইলেকট্রন, সেই ইলেকট্রনকে কিন্তু কখনো এখানে তুমি এনার্জাইজ করতে পারবা। কেন পারবা না ইলেকট্রনকে এনার্জাইজ করতে? দেখো তো ইলেকট্রনের, ধরো এখান থেকে ইলেকট্রনকে তুমি ছেড়ে দিলে, ইলেকট্রন চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফোর্স ক্রিয়া করবে, ঠিক আছে। এবার ইলেকট্রন প্রত্যেক টার্নের জন্য এনার্জি পায়, তোমরা জানো। এবার এনার্জির ফর্মুলা, যদিও এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা ফর্মুলা আসবে, হ্যাঁ, এনার্জির যে ফর্মুলাটা সেটা কোয়ান্টাম মেকানিক্স থেকে আসবে, কিন্তু আমি তোমাদের স্বাভাবিকভাবেই বলছি যে যদি তোমাদের ভেলোসিটি বাড়ে তাহলে এনার্জি কি হবে, এনার্জি বেড়ে যাবে, তোমরা জানো। তাহলে এনার্জি বেড়ে গেছে, এবার এনার্জি যদি বাড়ে, এনার্জির মধ্যে কি থাকে তোমরা জানো যে কাইনেটিক এনার্জির ফর্মুলা 12mv², যদিও এক্ষেত্রে 12mv² ফর্মুলা কিন্তু কাজে লাগে না, সেটা কোয়ান্টাম মেকানিক্স থেকে অন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা পরবর্তীকালে কখনো পড়ব। তাহলে এখান থেকে কি আসে 12mv², তোমরা জানো যে কাইনেটিক এনার্জি বাড়বার জন্য মাস দায়ী এবং ভেলোসিটি দায়ী। এবার যেহেতু কাইনেটিক এনার্জি বেড়েছে, ইলেকট্রনের মাস কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, তোমরা জানো 9 × 10⁻31 কেজি। তার মানে ওর এনার্জি যদি বাড়ে, সেই এনার্জি বাড়ার জন্য মেইনলি দায়ী থাকে ভেলোসিটি, তার মানে ওর ভেলোসিটি বেড়ে যাচ্ছে। এবার ভেলোসিটি এত বেড়ে যাচ্ছে যে দেখা গেল সেটা মোটামুটি ধরো আলোর বেগের সঙ্গে, আলোর ভেলোসিটির সঙ্গে, লাইটের ভেলোসিটির সঙ্গে তুলনীয় কোনো একটা ভেলোসিটিতে চলে গেল। ধরো কোনোভাবে ভি এর ভ্যালু দেখা গেল c/4 হয়ে গেল, যেখানে সি হচ্ছে লাইটের ভেলোসিটি, ভি হচ্ছে ধরো ওই ইলেকট্রনটার ভেলোসিটি। কিন্তু যখনই এরকম লাইটের ভেলোসিটির সঙ্গে তুলনীয় কোনো একটা ভেলোসিটিতে চলে যাবে,
তখন কিন্তু তার মাস, হ্যাঁ, সেই মাসটা কিন্তু রিলেটিভিস্টিক মেকানিক্স অনুযায়ী, রিলেটিভিটি অনুযায়ী, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুযায়ী মাস কিন্তু পরিবর্তনশীল। সেক্ষেত্রে মাসের ভ্যালু হয়ে যাবে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নট হচ্ছে যদি ইলেকট্রনটা রেস্টে থাকতো তাহলে তার মাস কত, এটাকে বলা হয় রেস্ট মাস, বাংলায় বলা হয় বিরাম ভর। আর এই যে এম, এটা হচ্ছে কোনো একটা ভেলোসিটিতে গেলে তার মাস কত হবে। এবার দেখো ইলেকট্রনটা ধরো c/4 ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে তুমি ভি এর জায়গায় c/4 বসালাম, তাহলে এখানে c স্কয়ার বাই 16 আসে, c স্কয়ার কেটে গেল, 1 মাইনাস 1/16 আসছে, তার মানে 15/16। তার মানে এখান থেকে যদি যায় তাহলে চলে আসলো রুট ওভার 16 ডিভাইডেড বাই 15 ইনটু এম। দেখো 16/15 এর ভ্যালু কিন্তু 1 এর থেকে বেশি, তার মানে ওর মাসের ভ্যালু এম নট এর থেকে বেশি হয়ে যাবে। তার মানে মাসটা ধীরে ধীরে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবার মাস বেড়ে গেলে অসুবিধাটা কোথায়? যে কোনো তো অসুবিধা থাকার কিছু না, অসুবিধা আছে। কি অসুবিধা? তুমি কিন্তু এখানে যন্ত্রটাকে সিনক্রোনাইজড করে দিয়েছো, যে ঠিক যখন এটা বেরোবে তখন যেন এর পোলারিটিটা চেঞ্জ হয়। এবার দেখো তোমরা টাইম পিরিয়ডের ফর্মুলা কি জানো? টাইম পিরিয়ডের ফর্মুলা জন্য 2πm ডিভাইডেড বাই 2v। এই গল্পটাতে, ইলেকট্রনের গল্পে, কিউ চেঞ্জ হয়নি, বি চেঞ্জ হয়নি, 2π চেঞ্জ হয়নি, কিন্তু মাস চেঞ্জ হয়ে গেছে। তাহলে যেহেতু মাস চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু ওর টাইম পিরিয়ডেরও পরিবর্তন ঘটছে, টাইম পিরিয়ড বেড়ে গেছে, তার মানে ও অনেকক্ষণ ধরে ঘুরছে, তার মানে ও ঘুরে বেরোবার আসার আগেই এর পোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তার মানে জিনিসটা সিনক্রোনাইজ থাকলো না। ধরো ধরো তো ধরো ও বেরিয়েছে 4 সেকেন্ডে, এটা ধরো 3 সেকেন্ডে পোলারিটি চেঞ্জ হবে, তখনও কিন্তু টানবে, কিন্তু ঠিক যে অটো পরের বার যে বেরোবে ঠিক তখনই যে চেঞ্জ হবে, এই গল্পটা কিন্তু হবে না। কারণ কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারছো যে এ পিছিয়ে যাচ্ছে, এ এগিয়ে যাচ্ছে, একটা সময় পরে আসবে যে এর পোলারিটিটা দেখা গেল যে চেঞ্জই হলো না, কিন্তু ও বেরিয়ে চলে আসলো, তখন কিন্তু ওকে ওখানে থেমে যেতে হবে। সুতরাং এখানে সিনক্রোনাইজেশনের যে ব্যাপারটা, সেই সিনক্রোনাইজড ব্যাপারটা কিন্তু থাকবে না। সেই জন্য ইলেকট্রন জাতীয় এরকম লো মাসের যে পার্টিকেলগুলো, সেগুলোকে কিন্তু সাইক্লোট্রন নামক যন্ত্রে আমরা সেটাকে এনার্জাইজ করতে পারি না। সেজন্য আমরা অন্য আর এক ধরনের যন্ত্র, সিনকোসাইক্লোট্রন বলে আর একটা যন্ত্র আছে, সেটা কখনো ইউজ করি এই জাতীয় পার্টিকেলগুলোকে এনার্জাইজ করবার জন্য। তো এই হয়ে গেল আমাদের সাইক্লোট্রনের ডিফেক্ট। পরীক্ষায় তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে ইলেকট্রনকে সাইক্লোট্রন যন্ত্রের মাধ্যমে এনার্জাইজ করা যায় না কেন? আবার কখনো আসে নিউট্রনকে। ম্যাগনেটিক লোরেন্জ ফোর্স সম্পর্কে আমরা যেভাবে বললাম, আরও পড়বো এই সম্পর্কে, কিন্তু তার আগে আমরা ইলেকট্রিক লোরেন্জ ফোর্সের গল্প একটু জেনে নিই। কিরকম? ধরো ইলেকট্রিক লোরেন্জ ফোর্স মানে কিউই, তার মানে ইলেকট্রিক ফিল্ড বরাবরই একটা তোমাকে একটা বল অ্যাক্ট করে। এবার ধরো একটা চার্জ পার্টিকেল, তাকে বলা হলো সে এই ডিরেকশনে মুভ করছে ভি ভেলোসিটি, আর তাকে ইলেকট্রিক ফিল্ডটাও দেওয়া হয়েছে এই ডিরেকশনে বা 180 ডিগ্রি। তাহলে দেখো যদি ইলেকট্রিক ফিল্ডটা সেই ডিরেকশনেই থাকে, তাহলে সেই ডিরেকশনে একটা ফোর্স অ্যাক্ট করবে, তার মানে সেই ডিরেকশনেই একটা অ্যাক্সিলারেশন অ্যাক্ট করবে, কারণ ফোর্স হচ্ছে কিউই, তাকে যদি তুমি মাস দিয়ে ডিভাইড করো তাহলে তুমি অ্যাক্সিলারেশন পাবে। তার মানে ওর ভেলোসিটি ছিল এই দিকে, ওর অ্যাক্সিলারেশন একটা দিলা, তার জন্য তার ভেলোসিটির পরিবর্তন হবে, কিন্তু পাথের কিন্তু কোনো পরিবর্তনই হবে না। সে স্ট্রেট লাইন পাথে এসে মুভ করে, যদি কোনো একটা স্ক্রিন রেখে দাও এখানে, তাহলে সেই স্ক্রিনে এসে কিন্তু ঠিক স্ট্রেট লাইন পাথে এসে সেখানে কিন্তু পড়ে যাবে। সুতরাং তার কিন্তু মোশনে কোনো রূপ, মানে যে তার যে পাথটা কিন্তু স্ট্রেট লাইন পাথ থাকবে। এবার 180 ডিগ্রিতে যদি তুমি দিতে, তাহলে কিউই বাই m4 অ্যাক্সিলারেশন না হয় সেটা হয়ে যেত রিটার্ডেশন বা মন্দন। তাহলে মন্দন হলে তার ভেলোসিটিটা কমে যেত, কিন্তু পাথটা কিন্তু স্ট্রেট লাইন। তাহলে তোমরা দেখলা যে ই এর সাথে ভি এর অ্যাঙ্গেল, ই এবং ভি এর অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে পাথটা কি ধরনের হয়? পাথটা কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে, স্ট্রেট লাইনই হচ্ছে। হয়ে গেল। এইবার দেখা গেল যে তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলারলি দিলে। কিরকম দিলে? তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছ, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, এই বরাবর ভেলোসিটি ছিল। তাহলে তুমি বুঝতে পারছো এই বরাবর ফোর্স হবে কিউই, তাহলে অ্যাক্সিলারেশন হবে এম। এবার এই জায়গাটাতে ওকে যদি বলা হয় যে হ্যাঁ তোর এই বরাবর ভেলোসিটি কত, ও বলবে 0। বললে এই বরাবর তোর অ্যাক্সিলারেশন আছে,
তাহলে তোর ভেলোসিটিটা ধীরে 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 পরিবর্তন হবে, চেঞ্জ হবে, বাড়বে আস্তে আস্তে। বললো ঠিক আছে বাড়বে। আর এই বরাবর ভেলোসিটি কত এখন? বললো ভি। বলে একটু পরে কত হবে? বললো ভি হবে। কেন? কারণ এই বরাবর আমাকে ফোর্স দেওয়ার মতো কেউ নেই, যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা পারপেন্ডিকুলারলি। আর তোমরা জানো দুটো পারপেন্ডিকুলার জিনিস একজন আরেকজনের উপর ডিপেন্ড করে। তাহলে এই ভেলোসিটিটার জন্য সামনে মুভ করবে, আবার এই বরাবর যে ভেলোসিটি তৈরি হবে তার জন্য কিন্তু উপর দিকেও মুভ করবে। তার মানে ওর পাথটা এই বরাবর কোনো দিকে যাবে। এবার ওর যে পাথটা হবে সেই পাথের ইকুয়েশন কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করি? তো ধরো আমরা এটাকে বলছি এক্স অ্যাক্সিস, আর এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটাকে বলছি ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইকুয়াল টু কি ফর্মুলা হবে তোমরা জানো? এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা। কেন? কারণ যখনই ও ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে, সমবেগে যখন চলে, তখন এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা। তাহলে এই বরাবর এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখব? ভিটি। এটা হলো 1 নম্বর ইকুয়েশন নম্বর। এবার ওয়াই বরাবর কত হচ্ছে? ওয়াই বরাবর তোমরা ফর্মুলা জানো, যেহেতু অ্যাক্সিলারেশন হচ্ছে তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই বরাবর ইউ ইনিশিয়াল ভেলোসিটি তো ছিল না কিছু, তাহলে ইউটা 0, তাহলে এখানে ফর্মুলা হবে হাফ এটি স্কয়ার। এবার এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে কিউই বাই এম। কারণ তোমরা দেখেছো ফোর্সকে যদি মাস দিয়ে ডিভাইড করো তাহলে অ্যাক্সিলারেশন পাও ইনটু টি স্কয়ার। তাহলে ওর ওয়াই হলো এই ইকুয়েশন, এক্স হলো এই ইকুয়েশন। এবার দেখো এক্স আর ওয়াই এর মধ্যে যদি আমরা রিলেশন আনতে পারি সেটাই হচ্ছে পাথের ইকুয়েশন। এবার এক্স আর ওয়াই এর মধ্যে কমন হচ্ছে টি, তাহলে তুমি এখান থেকে টি এর ভ্যালুটা এক্স বাই ভি তুমি এখানে পুট করে দাও। তাহলে কি আসছে দেখো, ওয়াই ইকুয়াল টু হাফ কিউই বাই এম ইনটু এক্স স্কয়ার বাই ভি স্কয়ার। এবার তুমি এই গোটা পার্টটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স স্কয়ার ইকুয়াল টু 2mv স্কয়ার ডিভাইডেড বাই কিউই ইনটু ওয়াই, এরকম একটা ফরম্যাট আসে। এবার এটাকে যদি তুমি 4a বলো তাহলে দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, অর্থাৎ এটা একটা প্যারাবোলার ইকুয়েশন চলে আসছে, তার মানে একটা অধিবৃত্তের ইকুয়েশন আসছে। সুতরাং ওর পাথটা একটা এরকম প্যারাবোলিক পাথ হবে, এরকম একটা প্যারাবোলা তৈরি করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল ইলেকট্রিক ফিল্ডের সাথে। ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো একটা চার্জ যদি মুভ করে তাহলে তার যে পাথের ইকুয়েশন সেটা 0 ডিগ্রি কি হলে কি হবে, 90 ডিগ্রি হলে কি হবে, 180 ডিগ্রি হলে কি হবে, তার ইকুয়েশনগুলো আমরা ব্যাখ্যা করলাম। এবার যদি ধরো 0, 180 বা 90 না দেয়, অন্যরকম কিছু দেয়, দেখা গেল যে এর সাথে ভি এর সাথে ই এর অ্যাঙ্গেলটা সামথিং ধরো থিটা বলে, এটা ভি এটা ই। তাহলে দেখো ই এর এই বরাবর একটা কম্পোনেন্ট থাকবে ই cos থিটা, তাহলে ই cos থিটার জন্য ফোর্স হবে কিউ ই cos থিটা। তাহলে ফোর্সের জন্য এখানে একটা অ্যাক্সিলারেশন হবে কিউ ই cos থিটা বাই ই। এই অ্যাক্সিলারেশনটা কি করবে? এই ভি কে চেঞ্জ করবে, তার মানে ভি এর ভেলোসিটির যে ভ্যালুটা সেটা ধীরে ধীরে চেঞ্জ হবে, যেটা এখানে কনস্ট্যান্ট ছিল সেটা চেঞ্জ হবে, কিন্তু মোশনটা কিন্তু এই বরাবরই। আর এই বরাবর যে কম্পোনেন্টটা সেটা হবে ই সাইন থিটা, তার জন্য কি ফোর্স হবে কিউ ই সাইন থিটা, তার জন্য অ্যাক্সিলারেশন কত হবে কিউ ই সাইন থিটা বাই এম। সে কি করবে? সে ওয়াই তৈরি করবে। এবার এক্স আর ওয়াই এর মধ্যে একইভাবে তোমরা সম্পর্ক করবা। হয়তো প্যারাবোলার ইকুয়েশনটা এত সিম্পল আসবে না, একটু কঠিন হবে, কিন্তু তোমরা দেখবে ওটাও একটা প্যারাবোলারই ইকুয়েশন আসবে। তো এই হয়ে গেল আমাদের ইলেকট্রিক ফিল্ডে যদি চার্জ মুভ করে তার পাথের ইকুয়েশন। আমরা ইলেকট্রিক ফিল্ডে এবং ম্যাগনেটিক ফিল্ডে যে মোশন দেখলাম চার্জের, যদি একটা ভেলোসিটিতে মুভ করে। এবার আমরা করব ভেলোসিটি সিলেক্টর। ভেলোসিটি সিলেক্টর, ভেলোসিটি মানে বেগ, বেগের সিলেক্টর। সিলেক্টর জিনিসটা কি একটু দেখো। ধরো আমরা এর আগে যেটা বললাম যে ম্যাগনেটিক ফিল্ডের চার্জ থাকলে মোশন কিরকম হবে, ইলেকট্রিক ফিল্ডের চার্জ থাকলে মোশন কিরকম হবে। এবার দেখা গেল একটা জায়গাতে একটা চার্জ আছে, তার ভেলোসিটি আছে, সেখানে ইলেকট্রিক ফিল্ডও আছে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডও আছে, সব আছে। তাহলে তার পাথ, যে পাথে সে যাচ্ছিল, ধরো ভি ভেলোসিটি নিয়ে ও একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছিল, ইর অ্যাঙ্গেল কত, বি এর অ্যাঙ্গেল কত আমরা জানি। সাধারণত বইগুলোতে এরকম ধরে নেয়, ধরো বি এদিকে আছে, ই তার পারপেন্ডিকুলার আছে, ভি তার পারপেন্ডিকুলার, সব পারপেন্ডিকুলার ধরে নেয়। কিন্তু আমাদের পারপেন্ডিকুলার ধরবার কোনো দরকার নেই, ধরো যে কোনোটা যে কোনো ডিরেকশনে যাচ্ছে। এবার তোমাকে একজন বললো যে ও দেখ ভাই এই ভেলোসিটিতে যাচ্ছিল, ই বলছে ওর উপর ফোর্স দিবে, দিয়ে ওকে প্যারাবোলা তৈরি করবে বা স্ট্রেট লাইনে মোশন করবে, আর বি তো বলছে ওকে সার্কেলে নিয়ে যাবে বা কোনোরূপ মোশনই করবে না।
তো আমার ই আর বি যদি থাকে, আমি চাই যে ও যে পাথে যাচ্ছে ও সে পাথেই থাকবে, ওর কোনোরূপ ধর ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না, ও যেদিকে যাচ্ছিল সেদিকেই থাকবে। তখন সাথে সাথে আমাদের মাথায় কি আসলো যে তাহলে ভাই ওর উপর যে ফোর্সটা, সেই ফোর্সটা অ্যাক্ট যদি করে তাহলে ওর ভেলোসিটির চেঞ্জ হবে, ওর পাথও চেঞ্জ হতে পারে, না হতে পারে, দেখা গেলো ফোর্সটা এদিকেই কাজ করছে, তাহলে শুধু ভেলোসিটিটা চেঞ্জ হবে। আর যদি অন্যদিকে পারপেন্ডিকুলারলি কাজ করে তাহলে সার্কেল, প্যারাবোলা, যা খুশি একটা উল্টাপাল্টা কোনো ধরনের ফিগারও আসতে পারে, মানে কেমন হবে আমি ঠিক বলতে পারছি না, সেটা নির্ভর করবে প্রবলেমের উপরে। তো বললাম আমি সেটা হতে দিব। বললো তাহলে তুই একটা কাজ কর, ফোর্স কত? বললো ফোর্স তো ভাই দুটা ফোর্স, একটা হচ্ছে লোরেঞ্জ, দুটা লোরেঞ্জ ফোর্স, সেটা হচ্ছে লোরেঞ্জ ইলেকট্রিক ফোর্স, আর একটা হচ্ছে লোরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। বললো তুই এটাকে ভাই জিরো করে দে, জিরো করে দে, ঝামেলা শেষ, ফোর্সও থাকবে না, ফোর্স না থাকলে ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, কিছুই হবে না। তো তুমি কি করলে ফোর্সটাকে জিরো করে দিলে, কিউই প্লাস কিউ ভি ক্রস বি, এটাকে কি করলে জিরো করে জিরো করে। তার মানে ওর মোশনের কোনো রূপ চেঞ্জ হচ্ছে না। এবার দেখো তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, কিউ ভি ইকুয়াল টু মাইনাস কিউ ভি ক্রস, এটা পাচ্ছ, কিউ কিউ কেটে গেল, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ভি ক্রস বি, মানে মাইনাস ভি ক্রস বি মানে বি ক্রস, তাহলে ই ইকুয়াল টু তুমি পাচ্ছ বি ক্রস। এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা এমন একটা ভেলোসিটি যেটা ডিরেকশনটাকে তুমি চুজ করবা, সেই ভেলোসিটির জন্য বি ক্রস ভি এর ভ্যালু যা হবে সেটাই যদি ই এর ভ্যালু হয় এবং ডিরেকশনও যদি এক হয়, তাহলে এই যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটাকে আমরা নাম দিচ্ছি ভেলোসিটি সিলেক্টর। মানে আমরা এমনভাবে ভেলোসিটিটাকে সিলেক্ট করছি যাতে আমাদের এই কন্ডিশনটা সাস্টেইনড হয়, যাতে ফোর্সটা জিরো হয়, এবং ফোর্সটা জিরো হওয়ার জন্য আমাদের যে মোশনের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। তোমাদের কিন্তু আমি বারবার বলছি, বইয়ে কিন্তু সবসময় পারপেন্ডিকুলার তিনটা ধরে দেয়, পারপেন্ডিকুলার হবে এর কিন্তু কোনো গল্প নেই, না হতে পারে পারপেন্ডিকুলার পরস্পর, যা খুশি হতে পারে, তোমাদের এই কন্ডিশনটা দিয়ে কিন্তু ভেলোসিটি সিলেক্টর লিখবে। এইবার দেখা গেল পারপেন্ডিকুলার হলো, যে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে কিরকম হচ্ছে, যেটা তোমাদের বইয়ে পরিষ্কার বোঝানো যায়, বোঝানোর সুবিধার জন্য বইয়ে ওইভাবে তোমাদের পড়ানো হয়েছে। কিরকম, ধরো তোমাকে একদিন বললো কেউ যে আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, ওয়াই ডিরেকশন, আর জেড ডিরেকশনে কাজ করছে ভেলোসিটি, তাহলে জেড ডিরেকশনে ভেলোসিটি হয়ে গেল। এবার তোমাকে একজন বললো যে হ্যাঁ রে, ওই ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে কাজ করবে? তোমরা ম্যাগনেটিক ফোর্সের কি ভ্যালু জানো? ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু জানো কিউ ভি ক্রস, এটা জানো। তাহলে কিউ ভি কোন দিকে? ভি হচ্ছে ভি কে ক্যাপ, ভি কে ক্যাপ। আর বি কোন দিকে? বি হচ্ছে ক্রস, বি হচ্ছে বি জে। এবার তোমরা কে ক্রস জে ইকুয়াল টু যেন মাইনাস, জে ক্রস কে ইকুয়াল টু যেন কে ক্রস জে ইকুয়াল টু কি যেন মাইনাস। তাহলে এই যে ফোর্সটা, সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে কিউ বিবি, সেটা কাজ করছে মাইনাস আই ক্যাপ করে। আর দেখো এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক লোরেন্জ ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফোর্সটা হবে ইলেকট্রিক লোরেন্জ ফোর্স, এটাকে F1 বললাম, এটাকে F2 বললাম, তার ভ্যালু হবে কিউবি, তার ডিরেকশন হবে আই ক্যাপ বরাবর। তাহলে দেখো যে চার্জ পার্টিকেলটা ভি ভেলোসিটিতে যাচ্ছিল, তার উপরে এক্স অ্যাক্সিস বরাবর একটা বল কাজ করছে কিউএ, আর মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর একটা বল কাজ করছে কিউবি। যদি এই বল দুটো সমান হয়, ফোর্স দুটো, তাহলে কিউই যদি কিউ ভিবি সমান হয়ে যায়, তার মানে মোট ফোর্স কত হচ্ছে জিরো, কারণ এটা এক্স অ্যাক্সিস বরাবর, ওটা মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখো ই ইকুয়াল টু কত হচ্ছে ভি। এখানে যেহেতু ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার, আমরা একটু আগে দেখেছিলাম ই ইকুয়াল টু কত হতে হবে বি ক্রস ভি। এখানে যেহেতু বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তাহলে বি ক্রস ভি মানে বি ভি সাইন 90, সাইন 90 মানে 1, সেই জন্য এই ক্ষেত্রে ইকুয়াল টু কত হচ্ছে বি ভি। তার মানে ভি ইকুয়াল টু কত হচ্ছে ই বাই ভি। এটাকে আমরা বলবো ভেলোসিটি সিলেক্ট। এই হয়ে গেল আমাদের ভেলোসিটি সিলেক্টের গল্প। কিভাবে তোমরা ভেলোসিটি সিলেক্ট করবে,
এবার যদি দেখা গেল যে না এরকম হলো না, দুইজন সমান হলো না, তাহলে এই দিকটার ফোর্সটা তুলনামূলকভাবে বেশি, এদিকটার ফোর্সটার থেকে তুলনামূলকভাবে বেশি, তাহলে কি হবে? ভেলোসিটির সঙ্গে ফোর্স অ্যাঙ্গেলে থাকলে কি হয় সেটা আমরা তোমাদের এর আগে ব্যাখ্যা করেছি, যে প্যারাবোলা হবে বা সার্কেল হবে বা স্ট্রেট লাইন মোশন হবে, কি হবে সেটা আশা করি তোমরা এরপরে কম্পোনেন্ট ওয়াইজ ফোর্সকে যদি ভেঙে দাও তাহলেই কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা পরিষ্কার হয়ে যাবে যে কি। তো এই হয়ে গেল আমাদের ভেলোসিটি সিলেক্টরের। নেক্সট যে প্রবলেমটা আমরা করব, সেই প্রবলেমটা সাধারণত একটু আনকমন প্রবলেমটা, কিন্তু ইতিমধ্যেই পড়াতে গিয়ে তোমাদের মাথায় কিন্তু সেই প্রবলেমটা অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু তোমরা সেই প্রশ্নটা করতে পারো বা তোমাদের মাথায় আসার কথা প্রশ্ন কি। ধরো আমি এর আগে তোমাদের বলেছিলাম যে এরকম একটা জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে তুমি একটা পার্টিকেলকে ভি ভেলোসিটি দিয়ে দিলে, তাহলে ওটা একটা সার্কেল করলো, তোমরা এর আগে দেখেছো একটা সার্কেল করেছিল, সার্কেলটা দেখেছো। দেখো আমি তখন কিন্তু বিটাকে গোটা একটা রিজিয়ানের মধ্যে রেখেছিলাম, গোটা একটা রিজিয়ানে রেখেছি, মানে এই গোটা রিজিয়ানের মধ্যে বি আছে যাতে ও সার্কেলটা ফর্মেশন করতে পারে। এবার দেখা গেল তোমাদের কোথাও একটা প্রবলেম দিল, কি ধরনের প্রবলেম, যে ধরো তোমাদের বললো যে ইচ্ছা করে একটু কঠিন করে দিচ্ছে প্রবলেমটা। ধরো তোমাদের বললো এই ডান দিকটাতে ম্যাগনেটিক ফিল্ড গোটা অঞ্চলটাতে বিস্তৃত, কিন্তু বাঁ দিকে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। একটা পার্টিকেল সাম ভেলোসিটি ভিতে কিছু একটা অ্যাঙ্গেল করে, ধরো এখানে থিটা অ্যাঙ্গেল করে, এই অ্যাক্সিসটার সাথে থিটা অ্যাঙ্গেল করে এখানে প্রবেশ করে গেল, ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করছে, তাহলে ওর পাতটা কেমন হবে? তো পাতটা আমাদের এবার দেখতে হবে যে পাতটা কেমন হবে, পুরোপুরি কি সার্কেল তৈরি করবে? এবার পাত দেখতে গেলে প্রথমেই তোমাদের যে জিনিসটা দেখতে হবে যে সার্কেলের সেন্টার কোথায়। সার্কেল ফরমেশন করতে গেলে তোমাদের সেন্টার করবে, তাহলে সেন্টার দেখা যাবে, তাহলে সেন্টারে যাই। তো দেখো আমার ভিটা হচ্ছে এই দিকে, এই একটু টেরা করে আছে, আর বিটা হচ্ছে বোর্ড বরাবর, তাহলে হাতের তালু বরাবর, তার মানে ফোর্সটা তোমরা বুঝতে পারছো উপরের দিকে হবে, এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন কিন্তু এইরকম একটা জায়গাতে হবে, তার মানে এই লাইনের কোথাও একটা সেন্টার তৈরি হবে, এখানে বা এখানে বা এখানে, মোটমাট কথা সেন্টার এই লাইনের উপরে কোথাও থাকবে। তো আমরা ধরো ইমাজিনারি কনসেপ্ট করে নিলাম এখানে সেন্টার আছে। আমরা যেটা সাইক্লোট্রনের ক্ষেত্রে করেছিলাম সেখানে দেখো জিনিসটা কি ছিল, একই রকম, এখানে ডিটা ছিল ডান দিকে, কিন্তু এখানে ভেলোসিটিটা হচ্ছিল এইভাবে পারপেন্ডিকুলারলি এখানে আসছে। তাহলে দেখো ভেলোসিটি ছিল এই দিকে, বোর্ডের দিকে হচ্ছে বি, তার মানে সেন্টারটা কোন বরাবর থাকবে, এই লাইনের উপর, কিন্তু এখানে যেহেতু প্যারা ভাবে ঢুকছে, যেহেতু এইরকম নাই, তাহলে সেন্টারটা কিন্তু অ্যাক্সিসের উপর না থেকে বাঁ দিকে সরে গেছে। কেন সরেছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। কিন্তু ভি ক্রস বি সেটা কিন্তু এই বরাবরই হচ্ছে, তোমরা দেখো ভি ক্রস বি, বোর্ড বরাবর হচ্ছে বি, আর এই দিক হচ্ছে ভি, তাহলে ভি ক্রস বি হাতের তাহলে উপরের দিকে, তার মানে উপরের দিকেই কোথাও হবে, তার মানে এই লাইনের উপরে উপরের দিকে, মানে এই দিকে, তার মানে এখানে সেন্টার আছে। এইদিকেও থাকতে পারতো কিন্তু এদিকে হলো না, কারণ আমার হাতের তালুটা উপরের দিকে গিয়েছে। তোমরা পাম রুল এর আগে তোমাদের শিখিয়েছি। এবার ও এই সার্কেল এটাকে কেন্দ্র করে সার্কেল করবে, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি। তো তোমরা জানো সার্কুলার ট্র্যাকে ভেলোসিটি সবসময় যে কোনো পয়েন্টে ট্যানজেনশিয়ালি হয়, মানে স্পর্শ। তার মানে এখানে যে ভেলোসিটিটা সেটা স্পর্শ, তার মানে সার্কেলটা তৈরি হবে এইরকম। তাহলে এরকম একটা সার্কেল তৈরি হলো, সার্কেলটা তৈরি হলো এইখানে। এবার দেখো এখান থেকে ও বেরোবে, কিন্তু এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড নেই, সুতরাং এখানে ওর ঘোরার কোনো গল্প নেই। সুতরাং ও এই বরাবর, যে বরাবর বেরোলো সেই দিকেই কিন্তু এইভাবে চলে, একটু বেঁকে গেল জায়গাটা, তোমরা একটু ঠিক করে নিও, এইভাবে ও কিন্তু ওই বরাবরই চলে যাবে। এবার যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকতো, তাহলে দেখো আমরা যদি ইমাজিনারি সার্কেলটাকে টানতাম, তাহলে গল্পটা এইরকম, ইমাজিনারি সার্কেলটা টানলে গল্পটা আমাদের এইরকম হতো, কিন্তু আমাদের বাঁ দিকের পার্টটা নেই, এইটুকু পার্ট আছে। এবার তুমি কি করো, এখান থেকে এটাকে যোগ করো, তাহলে দেখো এটাও যেহেতু রেডিয়াস, এটাও রেডিয়াস,
তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে ট্রায়াঙ্গেলটা, তার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অবশ্যই সমান হবে। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা রেডিয়াস। তোমরা জানো ট্যানজেন্ট এবং রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা হবে, তাহলে এটাও 90 মাইনাস থিটা হবে। তাহলে এই দুইজন মিলে হয়ে গেল 180 মাইনাস 2 থিটা। কিন্তু তোমরা জানো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু সামেশন 180 হয়, তার মানে এটাকে 2 থিটা হতেই হবে। তাহলে দেখো তোমাদের এখান থেকে অনেকে বলতে পারে যে আমি এখান থেকে এখানে যে ঘুরলাম, আমার কত টাইম ম্যাগনেটিক ফিল্ডে ছিলাম, বা এখানে কত অ্যাঙ্গেল করলাম। তো অ্যাঙ্গেলটা তুমি পেয়ে গেছো, কত অ্যাঙ্গেলে ঢুকছে এটা যদি তুমি জানো, তাহলে কত অ্যাঙ্গেল এখানে তৈরি হচ্ছে সেটা তুমি পেয়ে যাবে। এবার দেখো ও ঢুকছিল এই দিকে, বেরোলো এই বরাবর, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কোনটা, এই দুটোকে তোমাদের বাড়িয়ে দিতে হবে, তাহলে অ্যাঙ্গেলটা তুমি পেয়ে যাবে। এবার দেখো তার অর্থ কি, এটার পারপেন্ডিকুলার আর এটার পারপেন্ডিকুলারের মধ্যেও অ্যাঙ্গেলটা তাই হবে। এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল যা হবে, এদের দুজনের পারপেন্ডিকুলারের মধ্যেও অ্যাঙ্গেলটা কি হবে, তাই হবে। তার মানে ওদের ডেভিয়েশন হয়েছে 2 থিটা। তো তুমি জানো এর আগে যে ওমেগা ইকুয়াল টু কত ফর্মুলা এসেছিল, কিউবি বাই এম। ওমেগা ইকুয়াল টু ফর্মুলা ছিল কিউবি বাই এম। ওমেগাকে আমরা বলছিলাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে তুমি যদি এখান থেকে এখানে যাও, যদি টি টাইম তোমার লাগে, তাহলে সেন্টারে তুমি যে কোণটা করবা সেটা হবে ওমেগা টি। তাহলে দেখো ওমেগা টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 2 থিটা। তাহলে টি ইকুয়াল টু কত লিখতে পারি, 2 থিটা ডিভাইডেড বাই ওমেগা। এবার ওমেগার ভ্যালু তুমি জানো, ওমেগার ভ্যালু জানো কিউবি বাই এম। এই ভ্যালুগুলো তোমাকে দেওয়া থাকবে, থিটার ভ্যালু দেওয়া থাকবে। সুতরাং তুমি এখানে কত টাইম ধরে এই ম্যাগনেটিক ফিল্ডটাতে ছিলা, সেই বিষয়টা কিন্তু তোমার এই ফর্মুলা থেকে কিন্তু চলে আসে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো।